রাজ শীতলকে বারবার বলছে ডোর ওপেন করতে। রাজ শীতলকে কিছুই করবে না বলার পরেও শীতল ভয়ে ওপেন করছে না। রাজ জোরে লাথি দেওয়াতে ডোর খুলে গেল। রাজ শীতলকে দেখা মাত্রই রাজের সব রাগ চলে গেল। রাজ শীতলের হাত ধরতেই শীতল আচমকা ভয়ে পাশে থাকা ফুলদানি রাজের মাথায় মারল। রাজ নিজের মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ল। সে ভাবতেও পারেনি শীতল এমন কাজ করবে। শীতলও ভাবতে পারেনি সে এমন করবে। শীতল খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই রাজকে আঘাত করেছে। শীতল আবারও ওয়াশরুমের দরজা ক্লোজ করে দরজায় হেলান দিয়ে বসে পড়ল। রাজের মাথা থেকে রক্ত পড়ছে টুপটুপ। রাজ শীতলের নাম ধরে কয়েকবার ডাক দিল। রাজ বলল, শীতল প্লিজ ডোর ওপেন করো। আমাকে ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ না ভালুক? তুমি আমাকে আঘাত করেছ, তাতে কিছু মনে করিনি। দরকার পড়লে আরও করবে। এখন আমার কাছে এসো প্লিজ। শীতল তবুও ডোর ওপেন করল না। রাজ তার একটা হাত দরজার মাঝখানে রাখল। রাজের মনে হচ্ছে শীতলও এইখানে হাত রেখেছে। শীতলও একই কথা ভাবছে। বেশ রাত হয়েছে। রাজের কোনো সাড়া শব্দ না পেয়ে শীতল ডোর ওপেন করল। শীতল ডোর খুলতেই দেখল কিছু রক্ত ফ্লোরে, সেই সাথে ওয়াশরুমের দরজায় রক্ত লাগানো হাতের ছাপ। শীতলের মনে বেশ কষ্ট শুরু হলো। তখন শীতলের কি হয়েছিল তা শীতলও জানে না। সে হঠাৎ রাজকে আঘাত না করলেও পারত। রাজের রক্ত দেখে শীতলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। শীতল রাজকে কোথাও দেখছে না। এই অবস্থায় কোথায় গেল রাজ? হঠাৎ শীতল রাজকে দেখতে পেল। বেডের মাঝখানে রাজ সেন্সলেস হয়ে শুয়ে আছে। মাথা থেকে রক্ত বের হচ্ছে। শীতল দৌড়ে গিয়ে রাজের বুকে মাথা রাখল। শীতল কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন, আমি আপনাকে আঘাত করতে চাইনি। আপনার উপর আমার খুব খুব রাগ হয়। আপনি এত অপমানের পর কেন আমাকে ভুলে যাচ্ছেন না? আমি আপনাকে দুঃখ ছাড়া কিছুই দিতে পারবো না। শীতল রাজের মাথায় ব্যান্ডেজ করে দিল। তারপর তোয়ালে দিয়ে শীতল রাজের শরীর মুছে দিল পানিতে। শীতল রাজের বুকে মাথা রেখে সে সত্যিগুলো বলল রাজকে, যা রাজ জেগে থাকলে শীতল কখনোই বলতে পারত না। শীতল কেন রাজের সাথে এমন করেছে তা সব নিজের মনে কখন বলে ফেলল তা সে নিজেই জানে না। শীতল তার পরিবারের জন্য এমন করতে বাধ্য হচ্ছে। শীতল তার পরিবারে খুনি হতে চায় না। সে সবাইকে কষ্ট দিয়ে রাজের সাথে সুখে থাকতে চায় না। রাজকে শীতল এভাবে দেখতে পাচ্ছে না, তাই শীতল দেশ ছেড়ে চলে যাবে দূরে কোথাও। শীতল খুব কাঁদল। তারপর রাজের ঠোঁটে হালকা একটু চুমু দিয়ে শীতল বারান্দায় চলে এলো। রাজ যেন জেগে না যায়। রাজ জেগে থাকলে রাজের ভীষণ কষ্ট হয় শীতলকে কাছে না পেলে। এটা শীতল বুঝতে পারে। শীতল বারান্দায় এসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ঘুমানো অবস্থায় শীতলের বেশ শীত শীত লাগলো। তখন হঠাৎ সে কারো গরম ছোঁয়া পেল। ভোর হয়েছে। শীতল চোখ খুলে নিজেকে বেডে দেখতে পেল। নিজের দিকে তাকিয়ে শীতল অবাক হলো। শীতলের পরনে নতুন একটা শাড়ি। শীতলের বেশ মনে আছে কাল রাতে সে শাড়ি পরা ছিল না। শীতল পাশে তাকিয়ে রাজকে দেখল না। রাজ অনেক আগেই চলে গিয়েছে। শীতল দেখল রুমারটা আগের মতো ক্লিন। বেডের এক পাশে কিছু ব্রেকফাস্ট আর একটা চিঠি দেখতে পেল সে। শীতল চিঠিটা খুলে পড়া শুরু করলো। গুড মর্নিং মাই বিউটিফুল ডার্লিং ওয়াইফ। আমি একটু বাহিরে গেলাম ছোট একটা কাজে। কাজ সেরেই তোমার কাছে ফিরে আসছি। আমাকে বেশিক্ষণ মিস করতে হবে না তোমার। আর হ্যাঁ, ব্রেকফাস্ট করে নেবে ভালো মেয়ের মতো। যদি ব্রেকফাস্ট না করো তাহলে ফিরে এসে আমার স্টাইলে খাওয়াবো। তোমাকে শাড়ির জন্য টেনশন করতে হবে না। আমি তোমাকে শাড়ি পরিয়েছি। তুমি নিজের খেয়াল রেখো। লাভ ইউ। শীতল চিঠিটা পড়ে কান্না শুরু করলো। রাতেই শীতলকে রাজ এখানে নিয়ে এসেছে আর এসব কিছু ক্লিন করে তাকে শাড়ি পরিয়ে দিয়েছে রাজ। কাল এত বড় অপমান করলো রাজকে, আঘাত পর্যন্ত করেছে রাজকে। সব কিছু এত তাড়াতাড়ি ভুলে গেল কিভাবে রাজ?
রাজ এত কিছুর পরেও এত ভালোবাসে কেন তাকে? এই লোকের কি ইগো বলতে কিছু নেই? শীতলের ভাগ্য এমন যে রাজের মতো স্বামী পেয়েছে, কিন্তু ভাগ্য এমন যে সেই স্বামীকে সে ধরে রাখতে পারছে না। শীতল ভাবছে, ওপরওয়ালা যদি একটা মিরাক্কেল করে রাজের সাথে তাকে মিলিয়ে দিত, যদি তার বাবা মা ভাইয়া নিজ থেকে শীতলকে রাজের হাতে তুলে দিত। শীতল মনে মনে আল্লাহর কাছে এমন প্রার্থনা করে সব সময়। কাজল লাল শাড়ি পরে বসে আছে। হিমালয় ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে কাজলের সাথে। সামনে কাজী বসে আছে। হিমালয়ের লোকও আছে চারপাশে। হিমালয় একটা পুরনো বাংলোতে নিয়ে এসেছে কাজলকে ময়মনসিংহের। কাজলের চোখ থেকে পানি পড়ছে। হিমালয় কাজলের কানে কানে বলো, এখন যত ইচ্ছে কেঁদে নাও বাবু, পরে আর কাঁদতে পারবে না। একটু পরে তুমি আমার বউ হবে। আমাদের ফুলসজ্জার পরে সব ঠিক হয়ে যাবে। কাজল রেগে হিমালয়ের দিকে তাকালো। হিমালয় মুখে আঙুল দিয়ে চুপ করলো। কাজী সাহেব, কাজলকে বলো কবুল বলতে। হিমালয় কাজলকে বলেছে যদি সে কবুল না বলে তাহলে কাজীকে শুট করা হবে। কাজল কি করবে বুঝতে পারছে না। কাজল যখন কবুল বলতে নেবে তখনই কেউ দরজায় আঘাত করল। সবার দৃষ্টি দরজায় পড়তেই রাজকে দেখতে পেল। রাজের দুই হাতে দুইটা রিভলভার ছিল। রাজ রাগী গলায় বলল, হিমালয়, গেম ইজ ওভার। তোর এই গেম অফ অ্যান্ড ফিনিশ। তুই ছোট থেকেই অত্যন্ত ক্লেভার ছিলি, সেটার অপব্যবহার করে তুই সব সময় সবাইকে বিপদে ফেলতি। এজন্যই তোর একটা চোখ হারাতে হয়েছে। তোর খেলা শেষ হিমালয়। কাজল সাথে সাথে রাজের কাছে আসতে চাইল। তখনই হিমালয় কাজলকে জড়িয়ে ধরল। কাজলের হাত ধরে হিমালয় বলল, তুই আমাকে নিজের থেকে বেশি চালাক ভাবিস। রাজ, তোর এই কারণে এই অবস্থা আজ। নিজের ওয়াইফকে হারাতে বসেছিস। তোর বোনকে তো আগেই হারিয়েছিস। বাট আমি আমার অডবি ওয়াইফকে হারাবো না। এখানে সব আমার লোক। তুই চাইলেও একা কিছুই করতে পারবি না। রাজ কিছুটা হেসে বলল, একবার ভেবে দেখতো, আমি তোর গেম জানলাম কি করে, আর এখানে এলাম কি করে? হিমালয় ভাবল, ঠিক তো, রাস্তার গেমগুলো জানলো কিভাবে? রাজ সোফায় পা তুলে বসল। শোন হিমালয়, কাজল ময়মনসিংহে আসার পরেই আমি ওর পিছনে সিক্রেট গার্ড লাগিয়েছিলাম, যেটা কাজল নিজেও জানতো না। কাজল আমার পরিবারের একটা অংশ, তাই ওকে নিয়ে কোনো বিজনেসম্যান আমাকে ট্রেপে ফেলতে পারে। আমি সবসময় ফ্যামিলি আর বিজনেসকে আলাদা রেখেছি। যাই হোক, আমাকে সিকিউরিটি কাল জানিয়েছে কাজল একটা রেস্টুরেন্টে একজনের সাথে দেখা করতে এসেছে। আমাকে ভিডিও ফুটেজ দেখানোর পর আমি তোকে দেখতে পেলাম। আমি তৎক্ষণাৎ কাজলের বাংলোতে গিয়েছিলাম। কাজলকে ফোন করতেই আমি তোর আওয়াজ শুনতে পেলাম। তোর মুখে তুই কাজলের সাথে তোর গেমের খেলার কথা বলেছিস। সব কিছু তখন বুঝতে পারলাম। তুই আমাকে প্ল্যান করে হারিয়ে দেওয়ার জন্য এসব করেছিস। বাট তোর প্ল্যান এখানেই শেষ। আমি কাল পার্সোনাল কাজে বিজি ছিলাম, তাই সকাল হতেই তোকে শাস্তি দিয়ে কাজলকে নিতে এসেছি। পুরো বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে। তোর পালানোর রাস্তা নেই। তোকে চিটিং আর কিডন্যাপের কেসে জেলে যেতে হবে। দুঃখিত। হিমালয় প্রচণ্ড চড়ে চিৎকার করে বলো, আমি কাজলকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তুই কিছুই করতে পারবি না। আমার লোকজনরা তোকে তোর জায়গা দেখিয়ে দেবে। আমি এখান থেকে কাজলকে নিয়ে সোজা লন্ডন চলে যাব। হিমালয় কাজলকে বারবার বলছে, আমি তোমাকে ভালোবাসি কাজল, আমাকে ছেড়ে যেও না। কাজল বারবার বলছে সে হিমালয়কে ঘৃণা করে। রাজকে হিমালয়ের লোকজন আঘাত করছে, রাজও তাদের পাল্টা আঘাত করছে। রাজ সবাইকে মেরে তক্তা বানালো। হঠাৎ রাজকে পেছন থেকে হিমালয় আঘাত করে। রাজ আর হিমালয় কেউ কারো থেকে কম যায় না। দুজন দুজনকে আঘাত করছে। কাজল চিৎকার করে বলছে, থামুন আপনারা প্লিজ। হিমালয় রাজকে শ্যুট করতে গিয়ে নিজের লোকদের শ্যুট করে ফেলে। রাজ মাথায় আঘাত পাওয়াতে ফ্লোরে পড়ে যায়। তখনই হিমালয় রাজকে শ্যুট করতে যায়। হঠাৎ কাজল সামনে থাকা ফুলদানি দিয়ে হিমালয়ের মাথায় আঘাত করলো। হিমালয়ের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। হিমালয় আঘাত করতে চেয়েও কাজলকে আঘাত করে না। হিমালয়ের রক্তমাখা হাতে কাজলের গালে হালকা টাচ করেই হিমালয় নিচে পড়ে যায়। রাজ সেই সুযোগে হিমালয়কে বেশ আঘাত করে। কাজল হিমালয়ের আঘাত সহ্য করতে পারে না। কাজল শাড়ির আঁচল মুখে দিয়ে শুধু কান্না করতে থাকে চোখ বন্ধ করে। বাংলোর বাহিরে রাজকে জড়িয়ে ধরে কাজল কাঁদতে থাকে। হিমালয়কে পুলিশ নিয়ে যাচ্ছে। হিমালয়কে একটা হিংস্র বাঘের মতো দেখাচ্ছে। ছাড়া পেলেই যেন কাজলকে ছিন্ন ভিন্ন করে ফেলবে।
হিমালয় কাজলকে উদ্দেশ্য করে বলো, কাজল, মন থেকে আমাকে ভালোবাসো, বাট ব্রেন থেকে আমাকে ঘৃণা করো। ভেবো না আমার জন্য, আমি হিমালয়। আমি এখান থেকে বের হয়ে আসবো তোমার কাছে। কোনো কুকুর আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি কাজল, এটা মাথায় রেখো। আমি ফিরে আসব। রাজ কিছু বলতে চেয়েও বলল না। রাজ কাজলের চোখের পানি মুছে দিয়ে বলো, সব ঠিক হয়ে যাবে, আর কেঁদো না। রাজ গার্ড নিয়ে সোজা এয়ারপোর্টে গেল। নিজে কাজলকে হিমালয়ের নাগালের বাহিরে জাপানের ফ্লাইটে বসিয়ে দিয়ে এলো। কাজল যাওয়ার সময় একদম চুপচাপ থাকলো। তার কানে ভেসে আসছিল হিমালয়ের কথাগুলো। হিমালয় কি সত্যিই ফিরে আসবে? হিমালয় কি সত্যিই কাজলকে পাবে? রাজ সব ফর্মালিটি শেষ করে শীতলের কাছে বাংলোতে গেল। সেখানে গিয়ে রাজের মাথায় আকাশ ভেঙে পড়ল। পুরো বাংলোকে কেউ যেন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। রাজের বুকে চিনচিন ব্যথা শুরু হলো। রাজ যা ভাবল তাই, শীতল নেই। শীতলকে কেউ নিয়ে গেছে। রাজ একটা চিঠি পেল। রাজনের চিঠি। এটা রাজ বুঝতে পারল। রাজন চিঠির শেষে নিজের নাম লিখেছে। রাজন লিখেছে সে কাজলকে খুব শীঘ্রই বিয়ে করবে। রাজ্য আর রাজকন্যা দুটোই হাসিল করবে, পারলে রাজ যেন আটকায়। রাজ রেগে জোরে জোরে ফ্লোরে ঘুষি দিল। এবার রাজের হাত থেকে রাজন বাঁচবে না। রাজের মাথায় খুন চড়েসত গিয়েছে। সে ড্রাইভ করে রোদদের বাড়ি গেল। সেখানেও একই ঘটনা। ওদের বাড়িও কেউ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ফুলি জানিয়েছে রোদ আর তার বাবা মাকে কে যেন নিয়ে গেছে। ফুলি কথা বলতে পারল না আর, সে জ্ঞান হারালো। ফুলের গায়েও চোট ছিল। রাজের মাথায় খুন চেপেছে। সে কি করবে তা ভেবে পাচ্ছে না। হঠাৎ রাজের ফোনে একটা SMS এলো। রাজ দেখল ভিডিওতে দেখা যাচ্ছে রোদকে কেউ মেরে বেঁধে রেখেছে, আর রাজন শীতলের হাত ধরে আছে। শীতল সেন্সলেস হয়ে আছে। রাজনের সাথে এভাবে শীতলকে দেখে রাজ রেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফোনটা ভেঙে গুঁড়িয়ে দিল। রাজনের কথা মতো একটা জায়গায় গিয়ে 600 ভোল্টের শক খেল। কয়েক বছর পর রাজ ক্লিনিকের একটা ক্যাবিনের বাহিরে বসে আছে জাপানে। শীতল ক্যাবিনে প্রসব বেদনায় চিৎকার করছে। রাজ চোখ বন্ধ করে 2 হাত মুঠো করে একটা চেয়ারে বসে আছে। সে মনে মনে আল্লাহকে ডাকছে। রাজ তার লাইফে অনেকবার কষ্ট পেয়েছে। কষ্টগুলো মৃত্যুর চেয়ে বেশি ছিল। তার বাবা মা, প্রিয় বোনকে সে হারিয়েছে। শীতলকেও হারাতে বসেছিল সেই দিন। রাজ কয়েক বছর আগে সেই দিনের কথা ভাবল। সেদিন রাজন নামের শয়তান শীতল সহ শীতলের পরিবারকে কিডন্যাপ করতেছিল। রোদকে মেরে ওর 2টো পা ভেঙে দেওয়া হয়েছিল। রোদের বাবা মা চিৎকার করছিল। তাদেরও বেঁধে রাখা হয়েছিল। রোদ প্রাণপণে শীতলের নাম ধরে চিৎকার করছিল। শীতল কিছুতেই রেজিস্টারে সাইন করছিল না। রাজ শীতলের চুল ধরে শীতলকে থাপ্পড় দিচ্ছিল বারবার। রাজ সেই সময় সেন্সলেস অবস্থায় মেঝেতে পড়েছিল। রাজ ওখানে যেতেই রাজের উপর মামলা করেছিল রাজনের লোকেরা। রাজন শীতলের মাথায় রিভলভার ধরে রাজকে বলেছিল থামার জন্য, নইলে ওর সামনে শীতলকে শুট করা হবে। রাজ নিরুপায় হয়ে রাজনের লোকদের আঘাত সহ্য করছিল। রাজের 2 হাত থতলে দেওয়া হয়েছিল যেন সে কাউকে আঘাত করতে না পারে। রাজ একসময় সেন্সলেস হয়ে যায়, তবুও সে সবকিছু আন্দাজ করতে পারছিল কি হচ্ছে। রোদের রক্ত মেঝেতে ভেসে যাচ্ছিল। শীতলের চিৎকারও শোনা যাচ্ছিল। রোদ জানতে পারে রাজন একটা স্মাগলার। সে আন্ডারওয়ার্ল্ডের একটা ডন। রোদ রাজের উপর রাগ করতে পারে, বাট জেনে শুনে সে বোনকে এই লোকের হাতে তুলে দিতে পারে না। এজন্য রোদ রাজনের সাথে শীতলের বিয়ে দেওয়ার পরিকল্পনা ভেঙে দেয়। রাজন সেটা মানতে পারেনি, তাই রাজন প্ল্যান করে রোদ সহ তার বাবা মাকে তুলে আনে। সাথে লোকজন ফিট করে খুব সাবধানে ফলো করে। রাজ যেদিন কাজলের বাড়িতে গিয়েছিল সেদিন রাজের সৌভাগ্যবশত রাজকে ট্র্যাক করতে পেরেছিল। রাজ শুধু আল্লাহর নাম নিচ্ছিল, যেভাবেই হোক শীতলকে রাজনের হাত থেকে বাঁচাতে হবে। রাজ সেন্সলেস অবস্থায় শীতলকে দেখতে পাচ্ছিল। শীতলের জন্য অজস্র ভালোবাসা ফিল করতে পারছিল রাজ। এভাবে রাজের শীতলের প্রতি অন্ধপ্রেম ব্যর্থ হতে পারে না। রাজ তার বাবা মা, বোন, রোজার ডাক শুনতে পাচ্ছিল। সবাই বলছিল রাজকে পারতেই হবে, কারণ রাজের আপন বলতে শুধু শীতল আছে পৃথিবীতে। শীতল না থাকলে রাজের অস্তিত্বই থাকবে না। রাজন এবার শীতলকে ভয় দেখিয়ে সাইন করানোর জন্য শীতলের শাড়ির আঁচলে হাত দেয়। রাজন যেই শীতলের শাড়ি খোলার জন্য হাত বাড়ায়, ঠিক তখনই রাজ রাজনের হাত ধরে। রাজন রাজকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। রাজ শরীর খালি ছিল, পুরো শরীরে রক্তের দাগ।
রাজকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শীতল রাজকে দেখে প্রাণ ফিরে পেল। রাজনকে শীতল জড়িয়ে ধরল। রাজ শীতলের মাথায় হাত বুলিয়ে শীতলের চোখের পানি মুছে দিল। রাজ শীতলকে একপাশে সরিয়ে রাজনের সাথে যুদ্ধে নেমে পড়ে। রাজ রাজনকে মেরে তক্তা বানিয়ে ফেলে। রাজনের পা দুটো প্রায় আলাদা করে ফেলে। যেই হাত দিয়ে শীতলকে মেরেছিল আর শাড়ির আঁচল ধরেছিল, সেই হাত ভেঙে গুঁড়িয়ে দেয় রাজ। রাজ শীতলের বাবা মার হাতের বাঁধন খুলে দেয়। শীতল রোধের অবস্থা দেখে চিৎকার করতে থাকে। রোধের কি হাল করেছে রাজন শয়তান! রোদের প্রাণ যায় যায় অবস্থা। রাজের চোখ থেকে পানি পড়ছে রোদের জন্য। হাজার হোক, রোদ রাজের একমাত্র বন্ধু ছিল, কলিজার কলিজা। রাজ অ্যাম্বুলেন্সের খবর দিতে চাইলে রোদ রাজকে কাছে টেনে নেয়। রোদ বলে সে তার ভালোবাসার কাছে যেতে চায়। তার রোজও একা থাকতে ভয় করছে। রোজা রোদকে ডাকছে। রোদ রোজার সাথে থাকতে চায়। রোজার কাছে যাওয়ার জন্য সে দুনিয়ার মায়া কাটাতেও প্রস্তুত। রোদ রাজের পায়ে ধরে মাপ চায়। সে এতদিন যা করেছে তার জন্য সে অনুতপ্ত। রোদ আরও বলে শীতলের জন্য রাজ পারফেক্ট। রাজের প্রতি যত অন্যায় করেছে রোদ, তার প্রতিবাদ করার সামর্থ্য ছিল রাজের। রোদ সব বুঝতে পেরেছিল। রাজ শীতলের জন্য প্রতিবাদ করেনি। রোদ রাজের পায়ে ধরে বলে, দোস দেখ, যেই পা দিয়ে তোকে আঘাত করেছিলাম সেই পা আর নেই। যেই হাত দিয়ে আমি তোকে আঘাত করেছি সেই হাতও নেই। যেই জানের জিগার দোস্ত তোকে আঘাত করছিল সেই দোস্ত একটু পর থাকবে না। রাজ রোদের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। সে রোদকে শাস্তি দিতে চেয়েছিল, বাট এভাবে এত ভয়ানক শাস্তির কথা সে ভাবেনি। রাজ রোদকে চুপ করতে বলে। রোদ হাসতে হাসতে রাজের হাত শীতলের হাতে দেয়। রোদ বলে, ওর আদরের বোন, চোখে যেন কখনই এক ফোঁটা পানি না পড়ে। রাজ শুধু বারবার বলেছে, তোর কিছু হবে না রে দোস। শীতল শুধু রোদের কথা শুনেই কাঁদছিল। ভাইয়া এসব বলো না, তুমি ভালো হয়ে যাবে। রোদ শীতলের মাথায় হাত রেখে শীতলের কাছে মাফ চাইল। রোদ বলো, সে ক্ষমার অযোগ্য, তবুও যেন রাজ আর শীতল তাকে ক্ষমা করে দেয়। রোদের বাবা অনুতপ্ত হয়েছে। তার জন্যই আজকে একমাত্র ছেলের এই অবস্থা। রোদের বাবা মা রোদের কাছে মাফ চেয়েছিল। রোদের মৃত্যু এত ভয়ানক হয়েছিল যা দেখে যে কারো চোখে পানি এসে পড়ত। রোদ রক্তশূন্য হয়ে মারা গিয়েছে। রোদ সামনে শুধু রোজাকেই দেখতে পাচ্ছিল। রোজার সেই কাজল কালো চোখ, ঠোঁটের সেই মিষ্টি হাসির শব্দ। রোদ প্রথম দেখায় রোজার প্রেমে পড়েছিল, কিন্তু রাজের কারণে বলতে পারেনি। রোজার সাথে সে বাঁচতে পারেনি, অন্তত সে মরতে তো পারবে। রোদেরও একটু কষ্ট লাগছিল না। সে তো তার ভালোবাসার কাছেই যাচ্ছিল। তার তো আনন্দের দিন ছিল ওই দিন। রোদ সামনে অনেক কষ্টে হাত বাড়িয়ে হাসতে হাসতে প্রাণ ত্যাগ করছিল। রোদের কথা মতো রোজার পাশে রোদকে কবর দেওয়া হয়। রোদ রোজা নামের দুই অমর প্রেমের কবরের পাশে রাজ একটা চাইল্ড হোম তৈরি করে। নামটা ছিল রোদ আর রোজা নামে। রাজ যখন কবরের পাশে যায় তখনই পরিষ্কার শুনতে পারে রোদ আর রোজার কথা। তারা দুজনে একে অপরের সাথে কথা বলছে বরকনের মতো। রাজ ভাবে, পৃথিবীতে তো ওদের বরকনে হওয়া হলো না। নিষ্ঠুর পৃথিবী বড়ই স্বার্থপর। তারা সবার ভালোবাসা সার্থক করে না। কয়েকদিন শীতল তার বাবা মার সাথে ছিল রোদের মৃত্যুর পর থেকে। রাজ যেদিন ওদের বাড়ি যায় সেদিন অপরাধীর মতো শীতলের বাবা মা রাজের দিকে তাকিয়েছিল। ফুলি জানায় শীতল তার রুমে বসে আছে। রাজ শীতলের রুমে যেতেই শীতল রাজের পায়ে ধরে ক্ষমা চায়। রাজ যতক্ষণ শীতলকে ক্ষমা না করে দেয় ততক্ষণ শীতল পা ছাড়বে না। শীতলকে অবাক করে দিয়ে রাজও শীতলের পায়ে ধরে ক্ষমা চায়। রাজ বলে, শীতল ওর পা না ছাড়লে রাজও ওর পা ছাড়বে না। শীতল রাজের কাণ্ড দেখে হেসে দেয়। রাজও হেসে দেয়। রাজ শীতলকে নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসে। শীতল ঢাকার বাড়িতে তাদের রুমে এসে দেখে রুমটা ফুল দিয়ে সাজানো। রাজ পেছন থেকে শীতলের কোমর ধরে ঘাড়ে মুখ গুজে বলে, আজকে তোমার আমার ফুলসজ্জা। শীতল রাজের কথা শুনে হাসতে হাসতে শেষ। রাজ কিছুটা রেগে বলে, আমি জানি তুমি কেন হাসছো। এর আগে আমাদের অনেকবার ফুলসজ্জা হয়েছে, কিন্তু তখন তো তোমার মতে হয়নি। আমি জোর করেছি ফুলসজ্জা, বাট আজকে তোমার অনুমতি হবে। শীতল রাজকে রাগানোর জন্য বলো, আমি যদি অনুমতি না দেই? রাজ বলো, তাহলে আর কি, আমাকে আগের রাজ হতে হবে আর জোর করেই ফুলসজ্জা করতে হবে। শীতল আর রাজ দুজনেই হেসে দিল। রাজ শীতলকে কোলে তুলে বেডে নিয়ে গেল। রাজ শীতলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল।
সে ভাবছে কি আছে শীতলের মাঝে, যার প্রেমে সে অন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাকে। রাজ এবার শীতলকে ভালোবাসায় বেঁধে রাখবে, যেন কখনো শীতল সেখান থেকে যেতে না পারে। রাজ আগের কথা মনে করে শীতলকে ভয়ে জড়িয়ে ধরল। শীতলও রাজকে জড়িয়ে ধরে বলো, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। অতঃপর সেদিন রাজের আর শীতলের আরও একবার ফুলশয্যা হলো, যাকে বলে ভালোবাসার ফুলশয্যা। রাজ শীতলকে মন ভরে আদর করলো, শীতল শুধু রাজের ভালোবাসাটুকু অনুভব করলো। সেদিনের পর থেকে রাজ শীতলকে সবসময় আগলে রাখে, সবসময় শীতলের আশেপাশে রাজ থাকতো। অফিসের সময়টুকু কোনো রকম কাটাতো, অফিসে বসেও কিছুক্ষণ পর পর সিসি ক্যামেরা ফোন থেকে শীতলকে দেখতো। রাজ শীতলকে এত ভালোবাসবে সেটা শীতল কল্পনা করতে পারে না। রাজ শীতলের কেনা গোলামের মতো শীতলের কথার আগেই উঠে বসে। শীতলকে কিছু বলতেও হয় না, শীতল কিছু বলার আগেই রাজ শীতলের কথা মেনে চলে। রাজ প্রতিদিন বাহিরে আসার সময় শীতলের ঠোঁটের ছোঁয়া নিয়ে যায়, আবার আসার সময়ও রাজ সব সময় শীতলের ঘুম থেকে ওঠার আগেই ওঠে। রাজ শীতলকে শাড়ি পরা শিখতে মানা করেছে, কারণ রাজ সবসময় শীতলকে শাড়ি পরাতে চায়, তার নাকি অনেক ভালো লাগে। রাজ শীতলকে ছাড়া এক ফোঁটা পানিও খায় না, মরে গেলেও। একদিন জরুরি পার্টিতে রাজ আটকে পড়েছিল, শীতলের জ্বর হয়েছিল, তাই রাজের সাথে যেতে পারেনি। অথচ রাজের যেতে হবে, বিজনেসের লস হবে বিরাট রাজ না গেলে। রাজ কিছুতেই যেতে চায় না, সে শীতলকে ছাড়া যাবেই না। শীতল অনেক কষ্টে রাজকে পাঠিয়ে দিল। পার্টিটি একটা পাহাড়ি এলাকায় হচ্ছিল, সেখানে নেট ছিল না। রাজ সেদিন ঝড়ে আটকে গিয়েছিল, ঢাকা যাওয়ার সব রাস্তা বন্ধ ছিল। রাজ 2 কিলো রাস্তা হেঁটে গিয়ে একটা বুথ থেকে শীতলকে ফোন করে, শীতলের খোঁজ নেয়। সবার সাথে ভদ্রতার খাতিরে রাজকে সবার সাথে ডিনার করতে হবে। রাজ শীতলকে ছাড়া কিছুতেই ডিনার করবে না, দরকার পড়লে সে পথের ভিখারি হয়ে যাবে। শীতল রাজের কথা শুনে হাসতে হাসতে শেষ। শীতল রাজকে নিজের কসম দিয়ে জোর করে খাওয়ার জন্য বলো। রাজ শীতলের জন্য সেদিন ওকে ছাড়া খেলো। রাজ এই ঝড়ে হেঁটে শীতলকে ফোন করছে, সেটা ভাবতেই রাজের প্রতি আরো বেশি ভালোবাসা জন্মালো। কয়েক বছর রাজ আর শীতল নির্বিকারে চুটিয়ে প্রেম করলো। রাজের ইচ্ছে নিজের বুক ছিঁড়ে শীতলকে রাজের বুকে লুকিয়ে রাখতে, যেন সবসময় শীতলকে সেখান থেকে বের করে দেখতে পাওয়া যায়। রাজ এক মুহূর্তে শীতলকে ছাড়া থাকতে পারে না, মনে হয় শীতল এই বুঝি রাগ করে কোথাও চলে গেল। শীতল রাজের বুকে মাথা রেখে বলো, তার ঘুম আসছে না। রাজ দুষ্টুমি করে বলো, আমার কাছে একটা ওষুধ আছে, এসো আমার কাছে, তোমাকে ঘুম পাড়িয়ে দেই। রাজ শীতলকে বেডে শুয়ে আদর করতে লাগলো। শীতল বলো, এভাবে ঘুম আসবে? রাজ বলল, আসবে, খুব আসবে। শীতল বলো, তার সব সময়ের জন্য একটা সাথী চাই। রাজ হেসে বলো, ঠিক আছে, তোমার সাথে নিয়ে আসবো, এখন আমার কাছে এসো। সেদিনের ফলস্বরূপ শীতল প্রেগনেন্ট হলো। রাজ সেদিন সব থেকে বেশি খুশি হয়েছিল। ডক্টরের ডাকে রাজ বাস্তবে ফিরে এলো। ডক্টর বলল, আপনার ওয়াইফের সিচুয়েশন ভালো না, রক্ত ঝরছে অনেক, ওনার সহ্য ক্ষমতা নেই। রাজের বুকে একটা মোচড় দিল। রাজের ব্লাড নিতে চাচ্ছিল না ডক্টর, সব রাজ শীতলকে ব্লাড দিয়ে এসেছে। রাজও খুব দুর্বল হয়ে গিয়েছে শীতলের পাশাপাশি। রাজ অনেক জোর করে শীতলকে ব্লাড দিল। রাজ শীতলের কেবিনে গেল না, কারণ শীতল মানা করেছে। রাজের ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও প্রাণপ্রিয় স্ত্রীর কথা সে রেখেছে। রাজ অন্য একটা কেবিনে বেডে চোখ বন্ধ করে গত কয়েক বছর আগের কথা ভাবতে লাগলো। দিনটি ছিল হলিডে। রাজ বাগানে বসে অফিসের কাজ করছিল। তখনই শীতল একটা ফাইল পায়। ফাইল খুলে শীতল দেখলো রিপোর্ট পজিটিভ। শীতল নিজের পেটে হাত দিয়ে কিছু ফিল করলো। শীতলের মুখ আগের চেয়ে আরো উজ্জ্বল হয়ে গেল খুশিতে। কয়েক বছর যাবৎ রাজ আর শীতল দুজন দুজনকে ভালোবেসে এসেছে। রাজ খুব সাবধানে সতর্কতা অবলম্বন করেছে। সে কিছু আলাদা সময় কাটানোর জন্য বেবি নেওয়ার কথা ভাবেনি। শীতলের মনে একটা ভয় কাজ করলো। সে ভাবলো রাজ কি এই খবর শুনে রাগ করবে। শীতল সুন্দর করে সেজেগুজে রাজের পেছন দিক দিয়ে দাঁড়ালো। হাতে একটা লাভ কার্ড নিয়ে সেটাতে উই আর প্রেগনেন্ট লিখেছে রাজকে দেখানোর জন্য। শীতল রাজকে কিছু বলবে তার আগেই শীতল ভাবলো, এত বড় খবর এই ছোট কার্ড দিয়ে হবে না। শীতল নেক্সট একটা কাগজ নিয়ে এলো লাল। সেটাতে বাবা মা লিখে রাজকে দেখানোর জন্য রাজের সামনে যাবে। তখন মনে হলো এই সামান্য কাগজ দিয়ে হবে না। নেক্সট শীতল কতগুলো বেলুন নিয়ে গেল।
বেলুনে লেখা ছিল আই অ্যাম প্রেগনেন্ট। শীতলের মুখ বলতে লজ্জা লাগছিল, তাই এত সব ব্যবস্থা করলো শীতল। এবার শীতল ভাবলো বেলুন দিয়ে সুসংবাদ জানানো বেটার হবে। শীতল যেই বেলুন হাতে নিয়ে রাজের সামনে গেল আর রাজকে পেছন দিয়ে রাজের কাঁধে হাত দিল, ঠিক তখনই শীতলের হাত ফসকে বেলুনগুলো আকাশে উড়ে গেল। রাজ শীতলের সোয়াবে পিছন দিকে ফিরে বলল, কি হয়েছে ডার্লিং, কিছু বলবে? শীতলের কান্না আসছে খুব। কান্না আড়াল করে শীতল মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি। কথাটা বলেই শীতল রাজের সামনে থেকে চলে গেল। রাজ মুচকি হেসে আবার কাজ করতে লাগলো। শীতল রাজের পেছনে থাকা দেওয়ালে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। শীতল কিছুতেই বলতে পারছে না সে মা আর রাজ বাবা হতে চলেছে। সন্ধ্যায় শীতল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ কারো স্পর্শে শীতলের ঘুম ভাঙল। শীতল চোখ খুলে দেখলো রুম অন্ধকার, রাজের হাতে একটা মোমবাতি। রাজ শীতলকে বেড থেকে নিচে দাঁড় করিয়ে হাতের একটা তুড়ি বাজালো। অমনি রুমটা আলোয় ভরে গেল। রাজ শীতলকে সামনে রেখে তাকে বলল, শীতল সামনে তাকিয়ে দেখলো দেওয়ালে বড় বড় করে লেখা, উই আর প্রেগনেন্ট। আমি বাবা আর তুমি মা হতে চলেছ। সারা রুমে বেবিদের সুন্দর সুন্দর ফটো লাগানো। রাজ এসব কখন করলো? আর রাজ জানলই বা কিভাবে? ফাইলটা তো সে প্রথম খুলেছে। রাজ শীতলের ঠোঁটে একটা চুমু দিয়ে শীতলের ভাবনার ছেদ ঘটালো। কি ভাবছো কি? আমি জানলাম কিভাবে? আপনি জানলেন কিভাবে বলুন তো? রাজ মুচকি হাসি দিয়ে বলল, তোমার রিপোর্টের কথা ডক্টর আমাকে ফোন দিয়ে আগেই জানিয়েছিল। আমি তোমার মুখ থেকে শোনার জন্য ফাইলটা রুমে রেখেছিলাম। তুমি আমার পেছনে দাঁড়িয়ে যা যা করলে তা সব আমি দেখেছি ডার্লিং। ইস, কত চেষ্টা করলে আমাকে জানানোর জন্য। শীতল কাঁদে কাঁদো ফেস নিয়ে বলল, আপনি খুশি হয়েছেন তো? রাজ শীতলের ঠোঁটে আরেকটা চুমু দিয়ে বলল, আমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি। শীতল রাজকে জড়িয়ে ধরল, তারপর কোলে করে বেডে নিয়ে গেল। রাজ শীতলকে বুকে নিয়ে শুয়ে শুয়ে বলল, তুমি ভাবলে কি করে আমি খুশি হব না? তুমি তোমার রাজকে চিনো না। আমি দুঃখিত, মাফ করে দিন। আর কখনো এমন ভাববো না। ভুল যখন করেছে তখন ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। শীতল ভয়ে ভয়ে বলল, কিসের শাস্তি? রাজ শীতলের ঠোঁটে আর একটা চুমু দিয়ে বলল, আমাকে নিজ থেকে আদর করতে হবে এখন থেকে। তুমি তো আমাকে আজ পর্যন্ত একবারও আদর করনি। শীতল কি বলবে ভেবে পেল না। শীতল লজ্জা পেয়ে রাজের বুকে মাথা লুকালো। রাজ মুচকি হেসে বলল, বেটার রাজ, তুই দুনিয়ার সব থেকে অভাগা। আজ পর্যন্ত নিজের ভয়ের আদর পেলি না। তুই সবসময় আদর দিয়ে যাবি, বাট কখনো আদর পাবি না। সেদিন রাজ এত খুশি হয়েছিল তা দেখে শীতলের মন খুশিতে আত্মহারা হয়ে গেল। পরের দিন শীতল রাজের কাণ্ড দেখে আরো আত্মহারা হয়ে গেল। রাজ শীতলের ডেলিভারির পরের 3 মাস, মোট 12 মাস মানে 1 বছর শীতলের পাশে তার সাথে থাকার জন্য সব কাজ থেকে মুক্তি নিয়েছে। রাজ তার এক বিশ্বস্ত এমপ্লয়ার অফিসের এবং সকল প্রপার্টির ভার দিয়েছে। এসব করেছে শুধুমাত্র এই সময় শীতলের সাথে থাকার জন্য। প্রতি সেকেন্ডে যেন রাজ শীতলের পাশে থেকে নিজ হাতে শীতলের সেবা করতে পারে, তাই এমন করেছে। রাজ শীতলকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। রাজ ঢাকা ছেড়ে শীতলকে নিয়ে ময়মনসিংহের বাংলোতে গেল। সেখানে রাজ সব ব্যবস্থা করে রেখেছে। 25টা সার্ভেন্ট রেখেছে রাজ তাদের জন্য। সবগুলোই কোর্স করার ট্রেনিং প্রাপ্ত। শীতল বাংলোটা দেখে আরো অবাক হয়ে গেল। পুরো বাংলোটাকে রাজ বেবিদের ফটো দিয়ে ভরিয়ে রেখেছে। বেডরুমে রাজ নিজের আর শীতলের একটা বিশাল ফটো টানিয়েছে, যেন বেবি দেখতে তাদের মতো হয়। রাজ শীতলের জন্য 9 মাস পর্যন্ত একটা লিস্ট অনুযায়ী রাজ শীতলের দেখাশোনা করবে। রাজকে দেখে মনে হচ্ছে সে প্রথম বাবা হবে পৃথিবীতে। একেবারে সব ট্রেনিং নিয়ে রাজ মাঠে নেমেছে। শীতলের পার্সোনালি সকল কাজ রাজ করে দেয়। তার নাকি এগুলো করতে ভালো লাগে। রাজ প্রতিদিন শীতলকে নিজের পিঠে উঠিয়ে এক্সারসাইজ করায়, যেন শীতলের শারীরিক কষ্ট না হয়, আবার এক্সারসাইজও হয়। রাজ মাঝে মাঝে শীতলকে পিঠে নিয়ে সাঁতার কাটে সুইমিং পুলে। রাজের কাছে এই মুহূর্তটা সবচেয়ে প্রিয়। পারলে রাজ এই মুহূর্তগুলো বন্দি বানিয়ে রাখে। শীতলের সকালের ঘুম থেকে ওঠা, দাঁত ব্রাশ করা, ফ্রেশ হওয়া, শাড়ি পরা, খাবার খাওয়া, এক্সারসাইজ করানো, ঘুম পড়ানো সহ যাবতীয় কাজ রাজ করে। শীতল একদিন ঘুম থেকে উঠে দেখে রাজ তার জন্য খাবার আনতে গিয়েছে। শীতল সবে পেস্ট লাগিয়ে অমনি রাজ এসে শীতলকে আসতে একটা ধমক দেয়। বলে যে আমার বেবি কষ্ট পাবে, সাথে তুমিও। তোমাকে কে বলেছে কাজ করতে?
রাজ এখন জোরে চিল্লাচিল্লি করা দূরে থাক, জোরে কথা পর্যন্ত বলে না। রাজার ধারণা এতে বেবির কানের সমস্যা হতে পারে। শীতলের থেকে রাজের বেশি টেনশন হতো। শীতলকে রাতে ঘুম পাড়িয়ে রাত জেগে থাকতো, যেন শীতলের ঘুম ভাঙলে শীতলের সেবায় তৎক্ষণাৎ নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ একদিন একটা সিনেমায় দেখে একটা বর তার ওয়াইফের প্রেগনেন্সির সময় নিজেও পেটে বেলুন বেঁধে রাখে। এটাতে সে বুঝতে পারে তার ওয়াইফের এভাবে থাকতে কেমন লাগে। রাজও একদিন নিজের পেটে বেলুন বেঁধে রাখে। সেও শীতলের ডেলিভারির আগ পর্যন্ত এটা বেঁধে রাখবে। যেদিন শীতলের পেট ভারী হয়ে যাবে বেশি, সেদিন রাজ নিজের পেটে একটা ওজন বালিশ বেঁধে রাখবে। এতে শীতলের যতটা কষ্ট হবে তারও একই কষ্ট হবে পেটের ওজন। রাজের বেলুনের কাজ দেখে শীতল হাসতে হাসতে শেষ। একদিন ভুলবশত রাজের বেলুন ফুটে গেল। রাজ এমনভাবে কষ্ট পেল যেন সত্যি সত্যি তার বেবি মারা গিয়েছে। রাজ সেদিন কাঁদল পর্যন্ত। রাজ বলো, সে বাবা হতে পারল না। সে পৃথিবীর সবচেয়ে দায়িত্বহীন বাবা। শীতল রাজকে অনেক সান্ত্বনা দিল। শীতলের যখন 5 মাস চলছে তখন রাজ নিজের পেটে বালিশ বেঁধে রাখল, যেন শীতলের কষ্ট সে অনুভব করতে পারে। শীতল পৃথিবীর সবচেয়ে সুখী ছিল। সে ভাগ্যবতী এমন স্বামী পেয়ে। শীতল প্রথম কয়েক মাস বেশ ভালো ছিল, বাট পরে ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়ে। রাজ ভাবতেই পারে না এত কেয়ার করার পরেও শীতল এত অসুস্থ হলো কি করে। শীতল সারাক্ষণ বমি করে আর কিছুই খেতে পারে না, ঘুমোতে পারে না, সারাক্ষণ যন্ত্রণায় ছটফট করে। রাজ যত রকম ডক্টর আছে তাদের সবার চিকিৎসা নিয়েছে। এখন শীতলের ডেলিভারির সময় হয়েছে, অথচ ডেলিভারি হচ্ছে না। রাজ শীতলকে জাপানে নিয়ে আসে। রাজ শীতলকে এখানে এনে সব রকম চিকিৎসা ব্যবস্থা করে। শীতলের শরীর একেবারে ভেঙে পড়েছে। শীতলের সেই গোলাপি আভা আর নেই। শীতল সম্পূর্ণ জীর্ণ হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাত যখন শীতলের ক্যাবিনে শেষবারের মতো গিয়েছিল তখন শীতল চোখ বন্ধ থাকা অবস্থায় বলে, এভাবে তাকাবেন না, আমি অনেক কুৎসিত হয়ে গিয়েছি, দেখতে অনেক বাজে লাগছে। রাজ শান্ত গলায় বলো, তুমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কীটের মতো দেখতে হয়ে গেলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক থাকবে, সেটা কখনোই পাল্টাবে না। তোমার সৌন্দর্য দেখে তোমার সাথে আছি এটা মনে করো না। যদি এমন হতো তাহলে তোমাকে বিয়ে করতাম না, তোমার প্রয়োজন আগেই ফুরিয়ে যেত। রাজের ভাবনায় ছেদ ঘটল। ডক্টর বলল, এইমাত্র আবার আপনার ওয়াইফের প্রসাব ব্যথা উঠেছে। রাজ দৌড়ে শীতলের ক্যাবিনে গেল। রাজার সাহস নেই ভেতরে যাওয়ার। সে এই মুহূর্তে সবচেয়ে অসহায় ব্যক্তি দুনিয়ার। রাজ অনেক সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে ভেতরে গেল। ভেতরে ঢুকেই রাজ একটা বেবির কান্নার আওয়াজ পেল। রাজ অবাক হয়ে গেল। রাজ দেখল শীতলের পাশে একটা ফুটফুটে বেবি। কি সুন্দর মিষ্টি চেহারা। রাজ আরও অবাক হলো শীতলকে দেখে। শীতল অনেকটা আগের মতো হয়ে গেছে। গায়ের সেই গোলাপি আভা ফিরে এসেছে। ডক্টর বলো, রাজের ছেলে হয়েছে আর তার ওয়াইফ বিপদমুক্ত, তবে বেশ দুর্বল। সেবা করলে ঠিক হয়ে যাবে। রাজ শীতলের ঠোঁটে একটা চুমো দিল। আজ কতদিন পর শীতলের ছোঁয়া পেল। রাজ শীতলের পাশ থেকে বেবিকে কোলে নিল। কি যে খুশি তার লাগছে। আল্লাহ তার দিকে চেয়েছেন অবশেষে। শীতল আর তার বেবি দুজনেই সুস্থ। রাজার চোখ থেকে পানি পড়ছে খুশিতে। শীতলকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে শীতল কতটা দুর্বল। 2.5 বছর পর। মাম্মাম, কোলা দুধু। মাম্মাম, বসা দুধু। মাম্মাম, শোয়া দুধু। মাম্মাম, ঘোরা দুধু। কোলা মানে কোলে নিয়ে দুধ খাওয়ানো, বসা মানে বসিয়ে, শোয়া মানে শুয়ে, আর ঘোরা মানে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ খাওয়ানো। যখন তখন তাদের ছেলে এই বায়না ধরে যার তার সামনে। রাজের প্রচণ্ড হাসি লাগে শীতলের সিচুয়েশন দেখে। শীতল প্রচণ্ড রেগে থাকে ছেলের এমন আবদার রেখে। রাজের ধারণা ছায়াবিথী উপন্যাস পড়েছিল হুমায়ুন আহমেদের শীতল বেবি গর্ভে থাকা অবস্থায়, তাই তো তাদের ছেলে উপন্যাসের বাবুর মতো বায়না ধরে দুধ খাওয়ানোর। তাদের ছেলের নাম রেখেছে রাজ রোশন, শীতল আর রাজের নামের মিল রেখে। শীতল বেবিকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে। অমনি রাজ শীতলের ঠোঁটের পেছন থেকে চুমু দিয়ে বলো, অনেক হয়েছে ছেলেকে আদর, এবার বাবাকে আদর করো। শীতল একটা দুষ্ট হাসি দিল। রাজ যেই শীতলের কোমরে ধরে আবারও চুমু দিতে যাবে তখনই রোশন বলে উঠল, মাম্মাম, আমাকে আরো আদর করো। রোশন আর রাজের মাঝখানে বসে আছে শীতল। বাবা বলছে তাকে আদর করতে, ছেলে বলছে তাকে আদর করতে। শীতল কি করবে বুঝতে পারছে না। এবার আপনারা সবাই ডিসাইড করুন, শীতল কাকে আদর করবে, রাজ নাকি রোশন?
কেমন হয়েছে গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।